দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে আমাকে শুক্রবার রাতে আমি এক বন্ধুর বাসায় অবস্থান করছিলাম। শনিবার দিবাগত রাতে 2টা থেকে 3টা নাগাদ সেই বাড়িতে প্রায় 20 লাশগুলোর দায় কে নিবে? আজকে এখানে আপনাদের কাছে দাঁড়িয়েছি অবিলম্বে আমাদের ভাইদের যাদেরকে গুম করা হয়েছে, যাদের আমরা খোঁজ পাচ্ছি না, তাদের অবিলম্বে সন্ধান দিতে হবে। 24 ঘন্টা আমরা শপথ করতেছি যে আমরা নিজের স্বার্থে কোনোদিন সোনারঘাটের কোনো হক আমরা নষ্ট করতাম না। আরে লিয়াকত হাসান টাইম দাঁড়াইছুন আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লিপটা দেখার জন্য প্লে করেছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে সংবাদ শিরোনামের মতো কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন। সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো। দর্শক, আজকের এই ভিডিও নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, ছোট্ট করে কয়েকটি কথা বলবো। দর্শক, আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সকলকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিও ক্লিপটা অবশ্যই কন্টিনিউ করবেন। এমন কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন, অবশ্যই আজকের এই তথ্যগুলো অবশ্যই আপনার জানা উচিত। দর্শক, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাবো সে মূল ভিডিওতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আমাদের বর্তমান বাংলাদেশে চলমান পরিস্থিতি নিয়ে এবং বর্তমান বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে এটিএন নিউজ করেছে, তারই একটি ভিডিও ধারাবাহিকতাভাবে আপনাদেরকে দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাতিসংঘের থেকে বলা হয়েছে যে বাংলাদেশে ছাত্র আন্দোলনের নামে যে সমস্ত অরাজকতা সৃষ্টি হয়েছে, মারামারি, হুড়োহুড়ি, পারাপারি, হানাহানি, যে সমস্ত জ্বালা পোড়াও সৃষ্টি হয়েছে, এদের প্রতিরোধ চাই এবং এদের বিচার ব্যবস্থা অবশ্যই বাংলাদেশ সরকারকে নিয়ে বসে তারা আলোচনা করবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে আহ্বান জানাইছে তিনি যাতে এটা সুস্থ তদন্ত করে এটা নিরপেক্ষভাবে বিচার করতে পারে এবং বিচার যাতে হয় এবং সাধারণ জনগণ যাতে শান্তিতে বসবাস করতে পারে, কোনো মারামারি, হুড়োহুড়ি, পারাপারি যাতে না থাকে বাংলাদেশে, এটা জাতিসংঘ কিন্তু বলে দিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে সহিংসতা নিয়ে নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটি চায় বিক্ষোভকারীদের উপর ক্র্যাকডাউনের বিশদ বর্ণনাও অবিলম্বে প্রকাশ করা হোক। I'm calling on the Bangladesh government urgently to disclose full details about last week's crackdown on protests amid growing accounts of horrific violence. বিক্ষোভ দমনে কি ঘটেছে তার বিস্তারিত তথ্য জরুরিভাবে প্রকাশ করতে সরকারের প্রতি এই আহ্বান জানানো হয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার টুর্ক এই আহ্বান জানান। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব অভিযান যেন আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক রীতিনীতি ও মানদণ্ড মেনে হয় তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফলকার টুর্ক বলেছেন, সবশেষ প্রাপ্ত খবরে দেখা যাচ্ছে যে আন্দোলনের জেরে 170 জনেরও বেশি নিহত এবং 1000-এর বেশি মানুষ আহত হয়েছেন। আহত ব্যক্তিদের কাউকে চিকিৎসা নিতেও দেওয়া হয়নি। এখনও অনেক নিখোঁজ রয়েছে। অন্তত 2 জন সাংবাদিক নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। বিরোধী দলের সদস্য সহ কয়েকশো মানুষকে গ্রেপ্তার করা হয়েছে বলেও খবর পাওয়া গেছে। For the state to be able to ensure a safe environment, জাতিসংঘের মানবাধিকার বিষয়ে কমিশনার বলেছেন, আমরা জানতে পেরেছি যে অনেক মানুষ সরকার সংশ্লিষ্ট বিভিন্ন গ্রুপের সহিংস হামলার শিকার হয়েছেন।
তাদের রক্ষায় কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। জনগণের আস্থা ফিরিয়ে আনা এবং এই সহিংসতার পেছনের কারণ নিয়ে সংলাপের পরিবেশ তৈরি করার জন্য আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব অভিযান, বিশেষ করে সমাবেশ নিয়ন্ত্রণ যেন মানবাধিকার বিষয়ক আন্তর্জাতিক রীতি ও মানদণ্ড মেনে পরিচালিত হয়, তারও আহ্বান জানানো হয়। It requires the resources and policies necessary. সাংবাদিক ও গণমাধ্যম সহ সবার প্রতি পরিপূর্ণভাবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ এবং স্বাধীনভাবে যোগাযোগ করতে দেওয়ার আহ্বান জানিয়েছে ফলকার তুর্ক। তিনি বলেছেন, দীর্ঘ সময়ের জন্য ইন্টারনেট বন্ধ রাখার মতো পদক্ষেপগুলোতে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও শান্তিপূর্ণ সমাবেশের প্রতি সম্মান জানানোর রাষ্ট্রের বাধ্যবাধকতা প্রতিপালন ব্যাহত হয়। পাশাপাশি এতে নাগরিকদের সমবেত হওয়া ও চলাচল, স্বাস্থ্য, শিক্ষা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা সহ নানা স্বাধীনতা লঙ্ঘিত হয়েছে। হাইকমিশনার তার অফিসের সহায়তার প্রস্তাব দিয়ে মানবাধিকার লঙ্ঘনের সব অভিযোগের একটি নিরপেক্ষ, স্বাধীন ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানান। That incorporates prevention measures. এর আগে বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বাংলাদেশে সাম্প্রতিক সহিংসতার সব ঘটনার স্বচ্ছ ও বিশ্বাসযোগ্যভাবে তদন্তেরও আহ্বান জানিয়েছেন। All acts of violence should be investigated in a transparent and credible manner. People need to be held to account. মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা। Peacefully, and that the authorities আমাকে শুক্রবার রাতে আমি এক বন্ধুর বাসায় অবস্থান করছিলাম। শনিবার দিবাগত রাতে 2টা থেকে 3টা নাগাদ সেই বাড়িতে প্রায় 20 থেকে 30 সদস্যের একটা টিম ডিবি পুলিশ পরিচয়ে গেট ভেঙে ঢুকে আমাকে সেখান থেকে তুলে নিয়ে যায় এবং তারা গাড়িতে উঠিয়ে আমার চোখে 3-4 স্তরে কাপড় বিশিষ্ট একটি পর্দা লাগিয়ে দেয়, চোখ বেঁধে ফেলে এবং আমার হাতে হ্যান্ডকাপ পরানো হয় এবং আমাকে পরবর্তীতে তারা গাড়ি চালিয়ে একটি বিল্ডিংয়ে নিয়ে একটি রুমে নিয়ে যায় এবং আন্দোলন সম্পর্কিত নানা জিজ্ঞাসাবাদ করে, যে আন্দোলন আমরা কেন করছি, এই আন্দোলনের উদ্দেশ্য কী, আমরা কেন কর্মসূচি প্রত্যাহার করছি না, এবং পরবর্তীতে আমার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন তারা শুরু করে এবং এক পর্যায়ে আমি সেন্সলেস হয়ে যাই এবং এরপরে আমার সেখানে কোনো স্মৃতি নাই। আমি আজ সকালে 4টা থেকে 5টা নাগাদ ভোরে আমি নিজেকে ঢাকার পূর্বাচল এলাকায় নিজেকে খুঁজে পাই, আমার সেন্স আসে সেখানে। পরবর্তী দেখি সেটা জলছিরি পূর্বাচল এলাকা। আমি সেখান থেকে আমি বাসায় এসে এবং পরে আমার পরিবারের সদস্যরা আমাকে হাসপাতাল নিয়ে আসে। আমার 2 হাত 2 কাঁধ এবং আমার বাম পা দীর্ঘ ক্ষত হয়েছে সেখানে। মানসিকভাবে আমি ট্রমার ভিতরে আছি। আমি মনে করি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছত্রভঙ্গ করার জন্য আমাদের সমন্বয়কদের নানা ধরনের এখানে প্রহসন এবং নাটক করা হচ্ছে। এখানে আমাকে গুম করা হয়েছিল, অন্যদেরকে নিয়ে মিডিয়ায় নানা ধরনের বিভ্রাট তৈরি করা হচ্ছে, নানা ধরনের বিভাজন সরকারের জায়গা থেকে তৈরি করা হচ্ছে, আমাদের একতাকে নষ্ট করা হচ্ছে এবং ইন্টারনেট না থাকার কারণে এবং নিরাপত্তা সংকট থাকার কারণে আমরা একসাথে বসতে পারছি না, একসাথে আমরা যোগাযোগ করতে পারছি না। ফলে আমাদের সিদ্ধান্ত নিতেও আমাদের সমন্বয়হীনতা দেখা যাচ্ছে এবং মিডিয়াতে তারা সেটা আরও নানা বিকৃতভাবে প্রকাশ হচ্ছে। আমি মিডিয়ার কাছে অনুরোধ করব যে আমাদের বক্তব্যগুলোকে সুস্পষ্টভাবে প্রচার করার জন্য এবং আমাদের যে নিরাপত্তাহীনতা সেটা জনগণের সামনে আমরা বলছি যে আমাদের আন্দোলনকারীদের সরকার একদিকে দাবি আদায়ের কথা বলছে, আলোচনার কথা বলছে, মহামান্য আদালত আমাদের পক্ষে রায় দিচ্ছে, কিন্তু সরকার আরেকদিকে আমাদের কিন্তু হেনস্থা করছে নানাভাবে। আমরা এখনও অনেক সমন্বয়কদের খোঁজ পাইনি। দ্রুত সময়ের মধ্যে আমরা আমাদের সমন্বয়কদের সন্ধান চাই এবং সকলের নিরাপত্তা নিয়ে আমরা আমাদের ক্যাম্পাসে প্রবেশ করতে চাই। আমরা আসলে অপেক্ষা করছি সরকারের সেই প্রজ্ঞাপনের জন্য। প্রজ্ঞাপনটি যখন আসবে তখন সেটিতে সকল গ্রেড রাখা হচ্ছে কিনা এবং ফাইনালি কত % রাখা হচ্ছে সেটা দেখে আমরা বলতে পারবো যে আমাদের আসলে প্রতিক্রিয়াটি কি, এটি পজিটিভ প্রতিক্রিয়া হচ্ছে নাকি নেগেটিভ হচ্ছে। কারফিউ বিদ্যমান থাকার কারণে শাটডাউন যে কর্মসূচিটা আমাদের ছিল, এই শাটডাউন কর্মসূচিটা আমরা রাখছি না। একটা আমার বিষয়, শাটডাউন কর্মসূচি থাকছে না, কিন্তু আমাদের পরবর্তী 48 ঘন্টার আমরা আলটিমেটাম দিচ্ছি। এই 48 ঘন্টা আলটিমেটামের মধ্যে আমাদের যে ডিজিটাল ক্র্যাকডাউনটি যে রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে,
আমরা চাই 48 ঘন্টার মধ্যে আমাদের ইন্টারনেট সংযোগটি আবার সচল করা হবে এবং এই 48 ঘন্টার মধ্যে আমাদের ক্যাম্পাসে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে সেখানে রাখা হয়েছে তাদেরকে বাদ দিয়ে নিরাপত্তা নিশ্চিত করে আবাসিক হলগুলোকে খুলে দিতে হবে এবং সেইখানে শিক্ষার্থীদের আসার ব্যবস্থা করে দিতে হবে। এবং তৃতীয়ত যে দাবিটা সেটা আমাদের সমন্বয়কদের মধ্যে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা ফোন বন্ধ করে বিভিন্ন জায়গায় এখন থাকতে হচ্ছে, আমরা আমাদের লোকেশনকে আমরা ডিসক্লোজ করতে পারছি না, যেহেতু আমরা শাটডাউন তুলে নিচ্ছি। সুতরাং আমরা সরকারের কাছে আমরা আহ্বান জানাবো এই 48 ঘন্টার মধ্যে কারফিউ যেটি রয়েছে সেই সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে। দর্শক, আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। দর্শক, এখন আপনাদের সাথে আরো দুটি ভিডিও ক্লিপ শেয়ার করব। অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখতে হবে, আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, ছোট্ট করে কয়েকটি কথা বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশের সাবেক মন্ত্রী বঙ্গবীর কাদের সিদ্দিকী কি বলল আমাদের সাধারণ জনগণকে, এবং কি বলল সাধারণ জনগণের পক্ষ নিয়ে প্রশাসনকে এবং বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। দর্শক, এই গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই আমরা মিস করব না। আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে আমি অনুরোধ করব ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। দর্শক, আমাদের ব্যারিস্টার সুমন ভাই তিনি কিছু কথা বলেছে। ভিডিওর শেষ অংশ অবশ্যই আপনারা এই ভিডিও ক্লিপটা দেখবেন এবং ভিডিওর শেষ অংশ গুরুত্বপূর্ণ আলোচনা থাকবে, অবশ্যই ধৈর্য সহকারে এই ভিডিওটি কন্টিনিউ করবেন। দর্শক, আমাদের ছাত্র আন্দোলনের যারা নেতৃত্ব দিছিল তাদের কিছু ভিডিও আপনারা ইতিমধ্যে দেখতে পারতেছেন এবং এই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন বর্তমান পরিস্থিতি কি এবং তারা সোশ্যাল মিডিয়াতে কি বার্তা দিচ্ছে। তো চলুন আমরা সেই ভিডিওটি দেখি, তারপরে গুরুত্বপূর্ণ আলোচনা করব ভিডিওর শেষে। অবশ্যই ভিডিওটির সাথে থাকবেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? বিশেষ করে আওয়ামী লীগ যদি মনে করে দেশটা শুধু আওয়ামী লীগের, বিএনপি যদি মনে করে দেশটা শুধু বিএনপির, তাহলে তারা সবাই ভুল মনে করছেন। দেশ আওয়ামী লীগেরও না, দেশ বিএনপিরও না, দেশ কারো বাবার সম্পত্তিও না। দেশটা দেশের মানুষের। আমি আওয়ামী লীগের বিপক্ষে বলতে আসি নাই, বিএনপির পক্ষে বলতে আসি নাই, আওয়ামী লীগের পক্ষে বলতে আসি নাই। আমি মানুষের পক্ষে বলতে এসেছি, যারা শহীদ হয়েছে তাদের পক্ষে বলতে এসেছি। দেশের মানুষ এইরকম অরাজকতা চায় না। আজকে যেরকম সাধারণ ছাত্ররা রাস্তা নেমেছে, ৭১ মুক্তিযুদ্ধে যার সঙ্গে দেশের কোনো চেতনারই কোনো সম্পর্ক ছিল না, মুক্তিযুদ্ধ কিন্তু তারাই করেছিল, জীবন কিন্তু তারাই দিয়েছিল, একেবারে অতি সাধারণ মানুষ। আমার কাছে কিন্তু সেরকমই মনে হয়েছে। কালকেও আমি রাস্তায় যাদেরকে দেখেছি একই রকম মনে হয়েছে। যাদের স্বাধীনতা যুদ্ধে বিরাট ভূমিকা থাকার কথা, তারা পালিয়েছিলেন, ঘরে ছিলেন। আজকেও যারা গাড়ি ভাঙছে, অমুক করছে, তমুক করছে, এদের কিন্তু একটা সময় খুঁজে পাওয়া যায় নাই এবং এদেরকে নিয়ে আমার খুব একটা মাথা ব্যথাও নেই। কিন্তু রাষ্ট্র যারা পরিচালনা করছেন, এত দক্ষ যোগ্য পরিচালকেরা, তারা এমন একটা অবস্থার সৃষ্টি করলেন কেন? দেশে কারফিউ দেওয়া কিন্তু গর্বের বিষয় নয়। যারা সবচেয়ে ব্যর্থ তারাই কারফিউ দেয় দেশে। ক্যান্সারের রুগীকে যেমন কেমো দেওয়া হয়, ঠিক তেমনি একটা দেশে কারফিউ দেওয়ার অর্থ হচ্ছে কেমো দেওয়া। আমি এর নিন্দা করছি। হেলিকপ্টার থেকে বোমা ফেলা এটা কোনো গণতান্ত্রিক দেশের আচরণ হইতে পারে না। সেটা ফুললেও আমি এর বিরোধিতা করতাম। কার বুদ্ধিতে হেলিকপ্টারে উঠানো হয়েছে? ৭১ সালে বঙ্গবন্ধু যখন ৭ই মার্চের ভাষণ দিচ্ছিলেন, তখন সোহরাওয়ার্দী উদ্যানের উপর দিয়ে হেলিকপ্টার উঠছিল।
সে হেলিকপ্টারে বোমা ছিল, আজকে তো তার চেয়ে তো জঘন্য হলো। এটা কোনো ভালো কথা নয়। আমি প্রথমেই এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টাঙ্গাইলের এবং সারা দেশের সাংবাদিকদের সাক্ষী রেখে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, অনতি বিলম্বে আপনি একটি সর্বদলীয় সম্মেলনের আহ্বান করেন, সবাইকে ডাকেন, শুধু আওয়ামী লীগের 14 দলের বা 14 দল দেশ না, আপনি সবাইকে ডাকেন। সেখানে যারা যারা আছে সেখানে বুদ্ধিজীবীদের ডাকেন, আলেমদেরকে ডাকেন, যাকে খুশি সবাইকে ডাকেন। এই দেশের অস্থিতিশীল পরিবেশ, এটা শান্তি স্থাপনের জন্য যাকে যাকে দরকার তাদেরকে ডেকে আপনি আলোচনা করে দেশের শান্তি স্থাপন করুন। জেদ ধরে থাকবেন না। কোনো রাষ্ট্র কারো জেদে চলতে পারে না। বিভিন্ন এলাকায় কোটা নিয়ে আন্দোলন হইতেছে, আমাদের এলাকায় অনেকে কোটার বিষয়ে আন্দোলন করতেছেন বা করার চেষ্টা করতেছেন। এমপি হিসাবে আমার বক্তব্য হইল, আপনাদের যে কোনো যৌক্তিক আন্দোলনে আমাদের কোনো সমস্যা নাই, আমরা আপনাদের সাথে একমত। কিন্তু ধরেন আন্দোলন করতে গিয়ে যদি খারাপ লোক আন্দোলনের মধ্যে ঢুকিয়া যদি সওয়াল আমরা থানা ভাঙ্গি, আমরা অফিস ভাঙ্গি, আইও আমরা অমুকের বাইরে আগুন লাগাইলাই, এটা কি ঠিক হইব? না। আমরা অবশ্যই যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনে আপনাদের সাথে আছি। আমি নেতা হিসেবে আমার বেশিরভাগ মানুষ যা চাইবে আমি তাদের পক্ষে থাকবো। কিন্তু যারা সাধারণ ছাত্রছাত্রী, এদের ফাঁকে গিয়া যদি খারাপ লোক ঢুকে যদি আপনার একটা দোকানে আগুন লাগাইতে, বদনামটা কি সাধারণ ছাত্রছাত্রীর হবে না? আমি সবাইকে ধৈর্য ধরার, আগামী রবিবারে সুপ্রিম কোর্টে একটা সিদ্ধান্ত হবে। সিদ্ধান্ত হয়ে গেলে এই কোটার জন্য যারা যা চাচ্ছেন, যে আন্দোলন করতেছেন, এটা যদি পাই যায় সুপ্রিম কোর্টে, তাইলে কি আমাদের দরকার আছে আর কিছু করার? এর মধ্যে কিছু লোক দেখেন কালকে বিভিন্ন জায়গায় আগুন লাগাইছে, মেট্রো রেলে আগুন লাগাই দিছে, এই বিটিভিতে আগুন লাগাই দিছে। আচ্ছা, আপনার কি মনে হয় যে 9-10 এর ছেলে বা মেট্রিক পড়ার ইন্টারমিডিয়েটের ছেলে এর কলজা খাপন একটা আগুন লাগাইতে? তাই আগুন লাগাইছে কথা বুঝিন না আপনি? ওই মালে ওই কথা কি কেন কথা আছে, কথায় সেইটাছে খাটো খাই দিত। তাহলে আমি আপনাদের এমপি হিসাবে আমার সোনারঘাট মাধবপুরে আমি আপনাদেরকে আহ্বান জানাই, শান্তিপূর্ণ আন্দোলনে আপনারা প্রতিবাদ করেন, আমরা আপনাদের সাথে আছি। তবে আল্লাহর ওয়াস্তে আমাদেরকে কোনো বদনামের ভাগিদার করেন না। এইভাবে ভাঙাভাঙি কোনোদিনই কোনো ভালো এবং শান্তি আনতে পারে না। তোমার বাড়ি নানো খাচ্ছা? আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আমার প্রশ্নটা হচ্ছে আপনার প্রতি, আমরা শুধু সোনারঘাট মাধবপুরের না, আপনি সমগ্র বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন আইকন এবং এবং আপনি বাংলাদেশের রাজনীতির অঙ্গনের দেশ এবং দেশের বাইরে একজন অন্যতম আলোচিত ব্যক্তি। ইদানিং এই যে চলমান কোটা সংস্কার আন্দোলনে নিয়ে কিছু ইয়াং জেনারেশন আপনার সম্পর্কে কোমলমতি, এই যে ছোট ছোট শিক্ষার্থীর মন থেকে আপনাকে মুছে ফেলে দিচ্ছে। তো তাদের উদ্দেশ্যে আমি চাইব আর কি আপনি কিছু একটা বলবেন, কারণ আমরা জানি যে আপনি বাংলাদেশের আইকন এবং আপনার মতো এমপি বাংলাদেশের দ্বিতীয় জন হয় না, এটা দেশের প্রায় 90% যুবক মনে করে। তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। এটা কোমলমতি যারা শিশু বা ধরেন তাদের তো মনটা থাকে কোমল, যার কারণে এখানে বিভ্রান্ত করা সহজ। তারা কোটা নিয়ে যারা আন্দোলন করতেছে তাদের দাবি এটা আটকাই আছে এপিলেট ডিভিশনে। কই আছে? সুপ্রিম কোর্টে আছে। সুপ্রিম কোর্ট রায় দিব রবিবারে। এখন রায়ের মধ্যে এই আন্দোলনকারীরা যা চাইতেছে তা যদি পায়, তাইলে কি আর কোনো ষড়যন্ত্র আছে? আমি আমার স্পষ্ট বক্তব্য যে জায়গা নেই আপনার সাথে মার আমার কোর্ট রায় গরুর পেরে যে জায়গা আপনার না আমার। এখন কোন মুরুব্বে যদি হয় যে বাইরে রোজ পেরে তোমরা সমাধান হওয়ার আগ পর্যন্ত তোমরা লাফালাফি করো না, এটা কি কোনো কোন কথা হইব?
কোন মুরব্বী যদি কয় রবিবারে তো সিদ্ধান্ত ভাই হল, রবিবার পর্যন্ত বাসাও। প্রিয় দর্শক, ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিও ক্লিপটা দেখেছেন, আর হয়তোবা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি ভালো লাগে, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। দর্শক, আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।